এ কি বন্ধুবর, এই ব্যাগ গোছাচ্ছ কেন? একেবারে ঠিক সময় এসেছো হেস্টিংস। ভয় হচ্ছিল এই যাত্রা বোধহয় তোমার সঙ্গ থেকে বঞ্চিতই হতে হবে। কদিনের জন্য শহরের বাইরে কি গিয়েছো তুমি, তো দেখছি একেবারে তলপিতল বা গুটিয়ে পালানোর মতলব ফেঁদেছ। তা কোনো কেসের জন্য ডাক পড়েছে বুঝি? হ্যাঁ, তবে সত্যি বলতে কি ব্যাপারটা নিয়ে খুব একটা উৎসাহ পাচ্ছি না। নর্দার্ন ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে জনৈক মিস্টার মাল্ট্রাভার্সের মৃত্যু নিয়ে তদন্ত করতে বলেছে। ভদ্রলোক কয়েক সপ্তাহ আগেই ওদের থেকে 50,000 পাউন্ডের জীবন বীমা করেছিলেন। তাই নাকি? যে কোনো পলিসির মতো এই ক্ষেত্রেও আত্মহত্যা নিয়ে একটা শর্ত ছিল। বীমা করার 1 বছরের মধ্যে আত্মহত্যা করলে সম্পূর্ণ প্রিমিয়াম বাজেয়াপ্ত হতো। কোম্পানির নিজস্ব ডাক্তার ভদ্রলোকের স্বাস্থ্য পরীক্ষা করছিলেন। বয়স কিছুটা বেশি হলেও এমনিতে মাল্ট্রাভার্সের শরীর স্বাস্থ্য বেশ ভালোই ছিল। তবু গত পরশু মানে বুধবার মাল্ট্রাভার্সের বাড়ির লাগোয়া জমিতে তার মৃতদেহ পাওয়া যায়। বাড়িটা এসেক্সে, নাম মার্সডেন ম্যানর। মৃত্যুর কারণ হিসেবে শরীরের ভিতরে একটা ক্ষতস্থান থেকে রক্তপাতকে দায়ী করা হয়েছে। এমনিতে এই নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, কিন্তু মিস্টার মাল্ট্রাভার্সের আর্থিক অবস্থা নিয়ে বাজারে নানা গুজব রটেছিল। নর্দার্ন ইউনিয়ন তদন্ত করে একেবারে নিশ্চিতভাবে জেনেছে ভদ্রলোক প্রায় দেউলিয়া হওয়ার অবস্থায় পৌঁছেছিলেন। এর ফলেই ব্যাপারটা একেবারে অন্য রকম হয়ে গেছে। কিরকম? মাল্ট্রাভার্সের একটি তরুণী ও সুন্দরী ভার্যা আছে। তাই মনে করা হচ্ছে যে ভদ্রলোক যতটুকু টাকা পয়সা জোগাড় করতে পেরেছিলেন তাই দিয়ে প্রিমিয়াম জমা দিয়েছিলেন। তার লক্ষ্য ছিল বউয়ের ভবিষ্যৎকে সুরক্ষিত করা। ব্যাপারটা অস্বাভাবিক নয়, আগেও এমন ঘটনা ঘটেছে। আমার বন্ধু আলফ্রেড রাইট নর্দার্ন ইন্স্যুরেন্সের অন্যতম ডিরেক্টর, তিনিই আমাকে বলেছেন ব্যাপারটা খুঁটিয়ে দেখতে। তবে আগেই বললাম, এক্ষেত্রে আমি খুব একটা আশাবাদী হতে পারছি না। যদি হৃদরোগে মৃত্যু হতো তাহলে সুনির্দিষ্টভাবে কিছু বলা বা ভাবা যেত। স্থানীয় জেনারেল প্র্যাকটিশনারের চোখে অনেক সময় মৃত্যুর আসল কারণ ধরা না পড়লে হৃদরোগের মতো বলে মনে হয়, কিন্তু দেহের ভেতরে রক্তক্ষরণ। তবু তদন্ত তো করতেই হবে। 5 মিনিটের মধ্যে ব্যাগ গুছিয়ে নাও হেস্টিংস, লিভারপুল স্ট্রিট যাওয়ার জন্য না হয় ট্যাক্সি ধরবো। ঘণ্টাখানেক পর আমরা গ্রেট ইস্টার্ন লাইনের একটা ট্রেন থেকে মার্সডন লে নামের স্টেশনে নামলাম। খোঁজ নিয়ে জানা গেল ওখান থেকে মার্সডন ম্যানরের দূরত্ব মাইল খানেক। পুয়ারও ঠিক করল এই রাস্তাটুকু সে হেঁটেই যাবে। অগত্যা প্রধান সড়ক ধরে আমরা দুজনেই হাঁটা লাগালাম। কিছুটা হেঁটে একটা সাজানো গোছানো কটেজের প্রায় সামনে এসে দাঁড়িয়েছিলাম আমরা। আমরা ঠিক কিভাবে এগোবো ভেবেছ কিছু? সবচেয়ে আগে ডাক্তারের সঙ্গে কথা বলবো। মার্সডন লেতে নাকি একজনই মাত্র ডাক্তার আছেন, ডক্টর র্যালফ বার্নার্ড, আর এই আমরা তার বাড়ির সামনেই এসে পড়েছি। কি চাই? এখন তো আমার ঠিক রোগী দেখার সময় নয়। আমি আরকুল পোয়ারো, নর্দার্ন ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে আসছি মিস্টার মাল্ট্রাভার্সের মৃত্যুর তদন্ত করতে। বুঝতেই পারছেন, এত টাকার বীমা, ইন্স্যুরেন্স কোম্পানিকে সবটা খতিয়ে দেখতেই হয়। তা তো বটেই। ওর মতো ধনী মানুষের জীবন বীমার অঙ্কটাও বেশ বড় হওয়াই স্বাভাবিক। আপনি ভদ্রলোককে ধনী মনে করতেন? ধনী নন বলছেন? 2টো গাড়ি ছিল ভদ্রলোকের। মার্সডেন ম্যানর বেশ বড় বাড়ি, সেটার দেখাশোনা করাও চারটিখানি কথা নয়। তবে বাড়িটা বোধহয় উনি খুব সস্তায় কিনেছিলেন।
সম্প্রতি নানা ব্যাপারে ভদ্রলোকের প্রচুর লোকসান হয়েছিল বলে শুনেছি। তাই নাকি? তাহলে তো এই জীবন বীমাটা ও স্ত্রীর পক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একেবারে কম বয়সী মেয়ে তো, কত আর বয়স হবে, 27 কি 28, সুন্দরীও বটে। এই ঘটনায় একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে বেচারি। যথাসাধ্য চেষ্টা করেছি যাতে মেয়েটিকে বিরক্ত করতে না হয়, তবু এমন একটা ঘটনায় জোর ধাক্কা লাগতে তো বাধ্য। আপনি কি সম্প্রতি মিস্টার মাল্ট্রাভার্সের চিকিৎসা করেছিলেন? আমি কোশমিন কালে ওর চিকিৎসা করিনি। মানে? মিস্টার মাল্ট্রাভার্স ওই কি যেন বলে খ্রিস্টান বিজ্ঞানী ছিলেন, তাই ডাক্তার তিনি দেখাতেন না। কিন্তু মৃতদেহ আপনি নিশ্চয়ই পরীক্ষা করেছিলেন? অবশ্যই, একজন মালি আমাকে ডেকে নিয়ে গেছিল। মৃত্যুর কারণ নিয়ে আপনার মনে কোনো সংশয় ছিল? প্রশ্নই ওঠে না। ঠোঁটে সামান্য রক্ত লেগেছিল, তবে এই রক্তপাতের বেশিটাই দেহের ভেতরে ঘটে থাকবে। ওকে যেখানে পাওয়া গেছিল সেখানেই তো শরীরটা শোয়ানো ছিল। হ্যাঁ, শরীরে হাত লাগানো হয়নি। একটা ছোট ক্ষেতের পাশে মাল্ট্রাভার্সের শরীরটা পড়েছিল। বোধহয় কাকটাক তাড়াতে গেছিলেন। একটা মাঝারি সাইজের ওই পাখি মারা বন্দুক ওর পাশেই পড়েছিল। রক্তক্ষরণটা একেবারে অতর্কিতে ঘটে থাকবে। নিঘাত গ্যাস্ট্রিক আলসারের ফল। ওকে গুলি করা হয়নি তো? এসব কি বলছেন মশাই? মাফ করবেন, তবে স্মৃতি যদি একেবারে বিশ্বাসঘাতকতা না করে থাকে তাহলে একটা খুনের কথা মনে পড়ছে। ডাক্তার সেখানেও হৃদরোগের কথা বলেছিলেন, তবে কনস্টেবলই দেখায় যে নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে। তখন ডাক্তার নিজের অভিমত বদলাতে বাধ্য হন। মিস্টার মাল্ট্রাভার্সের দেহে আপনারা কোনো গুলির চিহ্ন পাবেন না। তাহলে আর যদি কোনো প্রশ্ন না থেকে থাকে। আচ্ছা, আজকে আসি আমরা। এত ধৈর্য ধরে আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো কথা, আপনি অটোপসি করার কথা ভাবেননি? প্রশ্নই ওঠে না। মৃত্যুর কারণ একেবারে স্পষ্ট ছিল। মৃতের আত্মীয়কে অকারণে কষ্ট দেওয়ার জন্য কাটাছেঁড়া করাটা আমার পেশার অঙ্গ নয়। আপনারা আসুন। যা বাবা, এ তো রীতিমতো মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন ভদ্রলোক। ডক্টর বার্নার্ডের সম্বন্ধে তোমার কি অভিমত হেস্টিংস? বুড়োর ভীমরতি হয়েছে। ঠিক তাই, মানব চরিত্র সম্বন্ধে তোমার বিশ্লেষণ একেবারে খাঁটি হয়। তবে হ্যাঁ, সুন্দরী মহিলাদের ক্ষেত্রে কথাটা খাটে না। ওই তো মার্সডন ম্যানার। আমরা পৌঁছে গেছি মনে হচ্ছে। মিসেস মাল্ট্রাভার্স আছেন? আমরা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আসছি। এই যে আমার কার্ড, আর এই একটা চিঠি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে মিসেস মাল্ট্রাভার্সের জন্য। আপনারা ভিতরে বসুন, আমি ম্যাডামকে ডেকে দিচ্ছি। মসিও পোয়ারো? ম্যাডমোয়াইজেল, এই সময় আপনাকে বিরক্ত করতে এসে যে আমার কি খারাপ লাগছে তা বলে বোঝাতে পারবো না, কিন্তু কি করব বলুন, কাজটাই যে এমন। এটা কি আমার স্বামীর ওই জীবন বীমা সংক্রান্ত কিছু? কিন্তু সেই নিয়ে এখনই আমার কাছে আসতে হলো। আপনার চোখের মনির রং কি জন্ম থেকেই এরকম নীলাভ? হ্যাঁ, জন্ম থেকেই। চোখের ব্যাপারে আমি আমার মায়ের গুণ পেয়েছি। বলাই বাহুল্য, এরকম গৌরবর্ণ মুখশ্রীতে নীলাভ চাউনি যে কোনো মহিলার কাছেই ঈর্ষার কারণ হয়ে ওঠার জন্য যথেষ্ট। হেস্টিংস, আসলে ম্যাডমোয়াইজেল, বিমার অঙ্কটা খুব বেশি ছিল তো, এসব ক্ষেত্রে কোম্পানিকে কয়েকটা বিষয় খুঁটিয়ে দেখতেই হয়।
তারা আমাকে এই জিনিসগুলো দেখার দায়িত্ব দিয়েছে। কথা দিচ্ছি পুরো ব্যাপারটা আপনার পক্ষে যতটা কম কষ্টকর হয় সেটা আমি নিশ্চিত করব। এবার গত বুধবার কি হয়েছিল সেটা আমাকে একবার বলতে পারবেন? চা খেতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, তখনই আমার পরিচারিকা এসে বলল একজন মালি নাকি দৌড়ে এসে বলেছে সে সে বুঝেছি, আর বলতে হবে না। আপনি কি আপনার স্বামীকে বিকেলবেলা দেখেছিলেন? লাঞ্চের পর ওকে দেখিনি। আমি গ্রামে গেছিলাম, কয়েকটা ডাক টিকিট কেনার ছিল। মনে হয়েছিল লাগোয়া মাঠে ঘোরাঘুরি করছেন নির্ঘাত। কাক তাড়াচ্ছিলেন বুঝি? হ্যাঁ, ওই বন্দুকটা নিয়ে উনি মাঝে মধ্যেই বেরিয়ে পড়তেন। সেদিনও দূর থেকে দু একটা গুলির শব্দ শুনতে পেয়েছিলাম বলেই মনে হচ্ছে। বন্দুকটা এখন কোথায় আছে? হল ঘরে। দাঁড়ান, আমি আনানোর ব্যবস্থা করছি। এমিলি, বন্দুকটা। আনছি ম্যাডাম। আচ্ছা, আপনার স্বামীর আর্থিক অবস্থা সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? না, কোনো ধারণা নেই। আসলে ব্যবসাপত্রের ব্যাপারে আমি খুবই কাঁচা। এই যে ম্যাডাম বন্দুকটা। আমাকে দিন। দুটো গুলি চলেছিল। এই নিন আপনার বন্দুক। এবার তাহলে যদি একবার। দোতলায় শোয়ানো আছে মাল্ট্রোভার্সের দেহ। আপনাদের জন্যই কাজবন্দি করে রাখা রয়েছে। আমার এই পরিচারিকা আপনাদের ওখানে নিয়ে যাবে। হেস্টিংস, তুমি কি এখানেই থাকবে? আমি তাহলে চট করে একবার দোতলা থেকে ঘুরে আসি। হ্যাঁ, তুমি যাও, আমি এখানেই বসছি। আসুন আমার সঙ্গে। কি থেকে যে কি হয়ে গেল, আমি যে এখন কি করি। দয়া করে কাঁদবেন না মাদাম, সব ঠিক হয়ে যাবে। আমাদের এতটা সময় দিলেন বলে ধন্যবাদ ম্যাডাম। এই ব্যাপারে বোধহয় আপনাকে আর বিরক্ত করার দরকার পড়বে না। আচ্ছা, আপনার স্বামী তো আগে কখনো বীমা করাননি, তাহলে এই সময়ে হঠাৎ তিনি এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন কেন? আমাদের বিয়ে হয়েছে মাত্র বছরখানেক হলো, তাই আগে উনি কেন বীমা করাননি তা তো বলতে পারবো না। তবে ইদানিং ওর একেবারে দৃঢ় ধারণা হয়েছিল যে উনি আর বেশি দিন বাঁচবেন না। এমনকি উনি স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন, কিন্তু তার এমন ধারণা কেন হয়েছিল তা আমি সত্যিই জানি না। এই রক্তক্ষরণের ব্যাপারটা ইতিমধ্যে একবার হয়ে গিয়েছিল। উনি জানতেন আরেকবার এমন হলে মৃত্যু প্রায় নিশ্চিত। আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম যাতে এই ধরনের ভাবনা চিন্তাকে উনি প্রশ্রয় না দেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। আর এখন তো দেখা গেল ওর আশঙ্কাটাই সঠিক ছিল। আপনি আপনি নিজেকে সামলান ম্যাডাম। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা আসি। চলো হেস্টিংস। হলো, এবার লন্ডনে ফেরা যাক। ব্যাপারটা দেখে ইঁদুরের গর্তের কথা মনে হলেও এতে কোনো ইঁদুর আছে বলে মনে হচ্ছে না। শুধু শুধু কি একটা ছোট্ট অসঙ্গতি আছে। তুমি খেয়াল করেছো? করনি। সে যাই হোক, জীবন জিনিসটাই নানা অসঙ্গতিতে ভরা। তাছাড়া ভদ্রলোকের পক্ষে আত্মহত্যা করাও সম্ভব ছিল না। মুখের মধ্যে রক্ত জমা হয় এমন কোনো বিষের কথা আমার জানা নেই। না, এই ব্যাপারটাতে কোনো গোলমাল আছে বলে মনে হচ্ছে না। স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে।
এটা মানতেই হচ্ছে। আরে ইনি কে? রোদে পোড়া ধারালো মুখ দেখে মনে হচ্ছে মানুষটি গ্রীষ্মপ্রধান এলাকার বাসিন্দা। এখানে কি করছেন? হেস্টিংস, 1 মিনিট। আচ্ছা, আপনি এই বাড়ির মালিক, তাই তো? হ্যাঁ স্যার। তা কতদিন হলো কাজ করছেন এই বাড়িতে? তা বেশ কয়েক বছর হয়ে গেল। আচ্ছা, এই যে দীর্ঘদেহী তরুণ যিনি এক্ষুনি আমাদের পাশ কাটিয়ে বাড়ির ভিতরে গেলেন, ইনি কে ছিলেন? ওর নামটা শুনেছিলাম, তবে মনে করতে পারছি না স্যার। 2-3 দিন আগে মনে পড়েছে, গত মঙ্গলবার রাতে উনি এখানেই ছিলেন। চলো হেস্টিংস, ভদ্রলোকের পিছু নিতে হবে। ওই যে বাড়ির টেরেসে কালো গাউনে মিসেস মালট্রাভার্স দাঁড়িয়ে, তরুণটিও সেদিকে বাঁক নিলেন দেখছি। খুব সাবধানে আমাদের আরো একটু কাছে যেতে হবে, যাতে ওদের কথোপকথন ঠিকভাবে শোনা যায়। সাবধানে হেস্টিংস। তুমি? আমি তো ভেবেছিলাম তুমি এখন সমুদ্রে থাকবে, পূর্ব আফ্রিকার উদ্দেশ্যে। আমার উকিলের কাছ থেকে একটা খবর পেয়ে যাত্রা স্থগিত রাখতে হলো। স্কটল্যান্ডে আমার যে কাকা থাকতেন, তিনি একেবারে হঠাৎ করে মারা গেছেন। আর তিনি নাকি আমার জন্য কিছু টাকা রেখে গেছেন, তাই যাওয়াটা পিছিয়ে দিতেই হতো। তখনই কাগজে দেখলাম মিস্টার মালট্রাভার্সের মৃত্যুর খবর। মনে হলো এই সময় তোমার পাশে কারো থাকা দরকার। এ কি মসিয়ে পোয়ারো? আপনারা জাননি এখনো? ক্ষমা করবেন ম্যাডময়েজেল, অত্যন্ত দুঃখিত আবার ফিরে আসতে হলো বলে। আসলে আমার ছড়িটা মনে হয় হল ঘরেই ফেলে এসেছি। আপনাদের মনে হয় একটু বিব্রত করলাম। ইনি মনে হয় আপনাদের পারিবারিক বন্ধুস্থানীয় কেউ। ও হ্যাঁ, পরিচয় করিয়ে দিই। ইনি মসিয়ে পোয়ারো, ইনি হচ্ছেন ক্যাপ্টেন ব্ল্যাক। পরিচয় হয়ে ভালো লাগলো। বেশিরভাগ সময় আমার সমুদ্রেই কাটে। এখানে এই অ্যাঙ্কারিন নামের সরাইয়ে উঠেছি 2 দিনের জন্য। ও, তা ভালো ভালো। আমি একটু হল ঘরে ছড়িটা আছে কিনা দেখে আসি। আমিও। না, অনেক খুঁজেও ছড়িটা পেলাম না। অত্যন্ত দুঃখিত মাদাম, মনে হয় ট্রেনেই ফেলে এসেছি ছড়িটা। আপনাদের শুধু শুধু বিরক্ত করলাম, অনুগ্রহ করে আমাদের ক্ষমা করবেন। চলে এসো হেস্টিংস। আমরা কোথায় যাচ্ছি পোয়ারো? স্টেশনের রাস্তা তো পিছন দিকে ফেলে এলাম আমরা। অ্যাঙ্কারিন সরাইখানা। ক্যাপ্টেন না ফেরা অবধি অবশ্য বাইরেই অপেক্ষা করব আমরা। হ্যাঁ, আমি প্রথম ট্রেনেই লন্ডনে ফিরতে চেয়েছিলাম, কিন্তু এখন আর সেটা সম্ভব হচ্ছে না। ব্ল্যাকের দেখা পাওয়া মাত্র মিসেস মালট্রাভার্স কিরকম চমকে গেছিলেন সেটা খেয়াল করেছো? আর ব্ল্যাকও একেবারে নিবেদিত প্রাণ বন্ধুর মতো আচরণ করছিলেন। তার উপর মিস্টার মালট্রাভার্সের মৃত্যুর আগের দিন রাতেই উনি এখানে ছিলেন। তাই ক্যাপ্টেন ব্ল্যাকের ব্যাপারে একটু তলিয়ে দেখতেই হচ্ছে হেস্টিংস। পোয়ারো, ক্যাপ্টেন ব্ল্যাক সরাইখানার দিকেই আসছেন। আরে ক্যাপ্টেন ব্ল্যাক জি, ভালোই হলো আপনার সঙ্গে আবার দেখা হয়ে গেল। আমাদের কাজের ব্যাপারে আপনি তো জানেনই। বুঝতেই পারছেন তো ক্যাপ্টেন, মৃত্যুর আগে মিস্টার মালট্রাভার্সের মানসিক অবস্থা কেমন ছিল সেটা জানা আমার পক্ষে খুব জরুরি। অথচ ওই সব প্রশ্ন করে মিসেস মালট্রাভার্সকে কষ্ট দেওয়ার ইচ্ছেটাও আমার নেই। ঘটনাচক্রে আপনি তার আগেই ওখানে ছিলেন।
তাই আপনার কাছ থেকে এই বিষয়ে কিছু মূল্যবান তথ্য পাওয়া গেলে ভালো হয়। আপনাকে সাহায্য করতে পারলে খুবই খুশি হব, তবে তেমন কিছু তো আমার চোখে পড়েনি। মালট্রাভার্স আমার পারিবারিক বন্ধু হলেও আমি নিজে ওকে সেভাবে চিনতাম না। আপনি কবে এসেছিলেন এখানে? মঙ্গলবার বিকেলে। বুধবার সকালেই আমাকে শহরে যেতে হয়েছিল। বেলা 12টা নাগাদ টিলবাড়ি থেকে জাহাজ ছাড়ার কথা ছিল, কিন্তু তার আগে এই খবর এলো। বাকিটা তো আপনারা শুনেছেনই নিশ্চয়ই, যখন মিসেস মালট্রাভার্সকে বলছিলাম। আপনি পূর্ব আফ্রিকায় ফিরছিলেন? হ্যাঁ, যুদ্ধের পর থেকে ওখানেই থাকি। চমৎকার জায়গা। একদম সত্যি কথা। আচ্ছা, সেদিন রাতে খাওয়ার সময় কি নিয়ে কথা হচ্ছিল? একেবারেই মামুলি কথাবার্তা হয়েছিল। মালট্রাভার্স আমার পরিবারের খোঁজ খবর নিচ্ছিলেন। জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় নিয়ে আলোচনা হচ্ছিল। মিসেস মালট্রাভার্স পূর্ব আফ্রিকা সম্বন্ধে অনেক কিছু আমায় জিজ্ঞেস করছিলেন। আমি ওদের সেই সম্বন্ধে 2-3টে গল্প শুনিয়েছিলাম। ব্যাস, এটুকুই। অনেক ধন্যবাদ। যদি অনুমতি দেন তাহলে একটা ছোট্ট পরীক্ষা করে দেখতে চাই। আপনার সচেতন মন যা জানে তা তো আপনি বলেইছেন, কিন্তু এবার আমি আপনার অবচেতন মনকে প্রশ্ন করতে চাই। মনোবিশ্লেষণ করবেন নাকি? আরে না না, আমি আপনাকে একটা করে শব্দ বলবো, সেটা শুনে আপনার যা মনে হয় সেই শব্দটা আপনি আমাকে বলবেন। তাহলে শুরু করি? বেশ, করুন। শব্দগুলো নোট করবে কিন্তু হেস্টিংস। আমি ঘড়ি দেখছি। আর ক্যাপ্টেন যতটা সম্ভব প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। শুরু করছি। প্রথম শব্দ দিন। রাত। নাম। জায়গা। বার্নার্ড। শ। মঙ্গলবার। নৈশভোজ। সফর। জাহাজ। দেশ। উগান্ডা। গল্প। সিংহ। কাক তাড়ানো বন্দুক। খামার। গুলি। আত্মহত্যা। হাতি। দাঁত। টাকা। উকিল। অনেক ধন্যবাদ ক্যাপ্টেন ব্ল্যাক। আধ ঘন্টা পর আমাকে মিনিট কয়েক সময় দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। তাহলে হেস্টিংস, ব্যাপারটা বুঝতে পারছো তো? মানে? এই শব্দগুলো থেকে তুমি কিচ্ছু বোঝোনি? এরকম কিছু। বুঝিয়ে বলছি। প্রথমেই খেয়াল করো, স্বাভাবিক সময়ের মধ্যেই ব্ল্যাক প্রতিটি শব্দের উত্তর কিছু না কিছু বলেছিলেন, অর্থাৎ লুকোনোর মতো কিছু ওর জানা নেই। দিনের সঙ্গে রাতের, নামের সঙ্গে জায়গার সম্পর্ক নিতান্তই স্বাভাবিক। আমার আসল কাজ শুরু হয়েছিল বার্নার্ড দিয়ে, যা থেকে বোঝা যেত স্থানীয় ডাক্তারটির সঙ্গে ব্ল্যাকের আলাপ হয়েছিল কিনা। বোঝা গেল তেমন কিছু হয়নি। তাই বার্নার্ড বলাতে ও ডাক্তার না বলে নাট্যকার বার্নার্ড শয়ের নাম নিলেন। আমাদের মধ্যে হওয়া কথাবার্তার প্রভাব যে ওর উপর পড়েছে সেটা বোঝা গেল পরের প্রতিক্রিয়া দেখে। মঙ্গলবার বলতেই এলো নৈশভোজের কথা, কিন্তু সফর আর দেশ বলতেই যথাক্রমে এলো জাহাজ আর উগান্ডার কথা। এর থেকে বোঝা যায় যে ব্ল্যাকের কাছে এই যাত্রা আর গন্তব্যটা এখানে আসার তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। গল্প বলতেই এলো সিংহের উল্লেখ, মানে সেই রাতে খাওয়ার টেবিলে যা নিয়ে কথা হচ্ছিল। কিন্তু কাক তাড়ানো বন্দুকের কথা বলতেই এলো খামারের উল্লেখ। এইটা আমার কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। গুলির কথা উঠতেই উনি বললেন আত্মহত্যা। এইবার ব্যাপারটা বোঝা গেল, ওর পরিচিত কেউ কোনো একটা খামারে কাক তাড়ানো বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছিলেন। এই কথাগুলো বলার সময়ও ব্ল্যাকের মাথায় ঘুরছিল সেই রাতে হওয়া কথাগুলোই। আমার ধারণা, যদি ব্ল্যাককে আমরা এ বিষয়ে জিজ্ঞাসা করি তাহলে জানতে পারবো যে মঙ্গলবার রাতে উনি এমন একটা আত্মহত্যার গল্পই বলেছিলেন মালট্রাভার্স ফ্যামিলিকে। আর একবার মনে হচ্ছে আমাদের ক্যাপ্টেন ব্ল্যাকের রুমে যেতে হবে। চলো। হ্যাঁ,
পড়েছে। ঘটনাটার কথা আমি সেই রাতেই ওদের বলেছিলাম। একটা খামারে একজন লোক আত্মহত্যা করেছিল। একটা কাকতারুয়া বন্দুক নিয়ে নলটা নিজের মুখের মধ্যে ভরে ট্রিগার চেপেছিল। গুলি ডাগরা দিয়ে ঢুকে মাথার মধ্যে গেঁথে গিয়েছিল। ডাক্তাররা প্রথমে খুবই অবাক হয়ে গিয়েছিলেন, কারণ ঠোঁটে রক্ত লেগে থাকা ছাড়া অন্য কিছু দেখা যায়নি। কিন্তু তার সঙ্গে এই মৃত্যুর কি সম্পর্ক? মিস্টার মাল্ট্রাভার্স কিভাবে মারা গেছেন সেটা আপনি জানেন না দেখছি। ওকেও ওইভাবেই পাওয়া গেছিল। পাশে একটা কাকতাড়ুয়া বন্দুকও পড়েছিল। তার মানে আপনি বলতে চাইছেন আমার বলা গল্পটা শুনেই? হ্যাঁ, কি সাংঘাতিক। এই নিয়ে কষ্ট পাবেন না, আগে হোক বা পরে এই ঘটনা ঘটতই। যাই হোক, আমাকে একবার লন্ডনে ফোন করে ব্যাপারটা জানাতে হবে। সরাইখানার রিসেপশনে গিয়ে ফোনে একটা লম্বা আলোচনা সেরে চিন্তিত মুখে ফিরে এলো পোয়ারো। সেদিন বিকেলে একা একাই কোথায় যেন গেল সে। ফিরল সন্ধে পেরিয়ে। 7টা নাগাদ পোয়ারো ঘোষণা করল কথাটা আর তার পক্ষে চেপে রাখা সম্ভব হচ্ছে না। মিসেস মাল্ট্রাভার্সকে ব্যাপারটা জানাতেই হবে। আমি ইতিমধ্যেই মহিলার প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েছিলাম। স্বামী তার ভরণ পোষণের ব্যবস্থা করতে চেয়ে আত্মহত্যা করেছেন, এই কথাটাই যে কোনো মহিলার পক্ষে সহ্য করা খুব কঠিন। তার সঙ্গে এই কপর্দকহীন অবস্থা। তবে আমার আশা ছিল যে ক্যাপ্টেন ব্ল্যাক হয়তো কিছুদিন পর মহিলাটির একাকিত্ব আর দারিদ্র্য ঘোচানোর দায়িত্ব নেবেন। ভদ্রলোক যে মহিলার অনুরাগী তা তো একেবারে স্পষ্ট হয়ে গিয়েছিল। মিসেস মাল্ট্রাভার্সের সঙ্গে আমাদের কথোপকথন খুবই বেদনাদায়ক হয়ে উঠছিল। পোয়ারো যাই বলুক না কেন, মহিলা সেগুলো কিছুতেই বিশ্বাস করতে চাইছিলেন না। শেষ অবধি সবটা বোঝার পরে তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলেন। মৃতদেহ আবার করে পরীক্ষার পর পোয়ারোর ধারণা সত্যি বলেই প্রমাণিত হল। পোয়ারো নিজেও মহিলার জন্য খুবই দুঃখিত হয়ে পড়েছিল, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির তরফে নিযুক্ত বলে তারও অন্য কিছু বলার বা করার উপায় ছিল না। তবে ওখান থেকে চলে আসার আগে খুব নম্র ভঙ্গিতে পোয়ারো মিসেস মাল্ট্রাভার্সকে একটা অদ্ভুত কথা বলল। মাদাম, আর কেউ না জানলেও আপনি নিশ্চয়ই জানেন যে মৃত বলে কিছু হয় না। তার মানে আপনি কি বলতে চাইছেন? আপনি কখনো সিয়াসে মানে প্ল্যানচেটে অংশ নেননি? আপনার মধ্যে কিন্তু মিডিয়াম হয়ে ওঠার সব রকম লক্ষণ আছে। আমাকে এই কথাটা আগেও কয়েকজন বলেছেন, কিন্তু আপনি নিশ্চয়ই পরলোক চর্চা, আত্মা এসবই বিশ্বাস করেন না? এই জীবনে আমি অনেক অদ্ভুত ব্যাখ্যাহীন জিনিস দেখেছি মাদময়েজেল। আর আপনি নিশ্চয়ই জানেন, গ্রামের লোকেরা বলে এই মার্স্টন ম্যানরে নাকি ভূত আছে। রাতের খাবার তৈরি হয়ে গেছে ম্যাডাম। আচ্ছা, আমরা আসছি। মসিয়ে পোয়ারো, মসিয়ে হেস্টিংস, আমার অনুরোধ আপনারা রাতের খাবারটা এখানেই খেয়ে যাবেন। না না, আবার আপনাকে অযথা বিরক্ত করা। ঠিক আছে হেস্টিংস, গৃহকর্ত্রী যখন এত করে অনুরোধ করছেন, তাছাড়া আমাদের সঙ্গে আর কিছুক্ষণ গল্প করলে আশা করি ওনার মনের ভার কিছুটা হলেও লাঘব হবে। চলুন তাহলে খাবারের টেবিলের দিকে যাওয়া যাক। বাহ, স্যুপটা খুব সুস্বাদু। একদম।
আপনার পরিচারিকার রান্নার হাতের জবাব নেই। ম্যাডাম, ম্যাডাম, প্যাসেজে কেউ কেউ একটা লোক দাঁড়িয়েছিল। দাঁড়ান, আমি বাইরে গিয়ে দেখে আসছি। কই, ওখানে তো কেউ নেই। নেই? আমি বড্ড চমকে গেছিলাম। কিন্তু কেন? মনে হলো যেন মালিক ফিরে এসেছেন। একদম তার মতোই দেখতে লাগছিল লোকটাকে। কি যা তা বলছো? বাইরে হাওয়া দিচ্ছে, হাওয়ায় জানলার কাছে ধাক্কা লেগে ওরকম শব্দ হয়েছে নিশ্চয়ই। মসিয়ে হেস্টিংস, শুনতে পাচ্ছেন? ওই যে জানলার কাছে 3 বার টোকা দিল কেউ। বাড়ির চারপাশে হাঁটাহাঁটি করার সময় উনিও ঠিক ওইভাবেই টোকা দিতেন। পুরনো একটা কুসংস্কার হঠাৎই মনে পড়ে গেল। আত্মহত্যার পর নাকি আত্মার শান্তি হয় না। আমার না কেমন যেন অস্বস্তি হচ্ছে। আপনারা যদি আজকের রাতটা এখানেই। হেস্টিংস, তুমি মিসেস মাল্ট্রাভার্সের কাছে এসে বসো, আমি বন্ধ করছি জানলাটা। আপনি বিন্দুমাত্র চিন্তা করবেন না ম্যাডাম, বাইরে বেশ জোরে হাওয়া দিচ্ছে, তাতেই জানলাটা খুলে গেছে। এই জানলাটা আমি লাগালাম। ও বাবা গো! এই জানলাটার হলো কি? এই চাবি ঘুরিয়ে তালা বন্ধ করে দিলাম। না, আবার যদি খুলে যায় তাহলে? ওকে দেখলেন? কার কথা বলছেন ম্যাডাম? আমি ওকে দেখলাম, আমার স্বামী। আপনিও দেখেছেন নিশ্চয়ই? আমি কাউকে দেখিনি ম্যাডাম। আপনি বোধহয় উত্তেজনা আর উদ্বেগের বশে একটু অসুস্থ হয়ে পড়েছেন। আমার কিচ্ছু হয়নি। আমি ঈশ্বর। আলো কেনে ভালো, আলোটা কেনে ভালো। আর ওটা কে? ওটা না, অসম্ভব। ও তো মৃত। আমার দিকে এগিয়ে আসছে। না। কে আপনার দিকে এগিয়ে আসছে? কে মৃত মিসেস মাল্ট্রাভার্স? আমার স্বামীর মরদেহ। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। একটা অদ্ভুত ভৌতিক আলো জড়িয়ে আছে তার সর্বাঙ্গে। ঠোঁটে রক্তের দাগ। ডান হাত তুলে আমার দিকে কি যেন একটা ইশারা করছেন। না, আমি আর সহ্য করতে পারছি না। ওকে আটকান ওকে। বড় ওর হাতের দিকটা দেখো, ওর ডান হাতটা কেমন যেন লাল হয়ে উঠছে আস্তে আস্তে। রক্ত! আমার হাতে রক্ত! না! মিসেস মাল্ট্রাভার্স, রক্ত! কি হয়েছে আপনার? রক্তই তো! আমি ওকে খুন করেছি যে। আমি করেছি। উনি আমাকে ব্যাপারটা করে দেখাচ্ছিলেন। তখন ট্রিগারে হাত রেখে আমি চাপ দিয়েছিলাম, আমাকে ওর কাছ থেকে বাঁচান। উনি ফিরে এসেছেন প্রতিশোধ নিতে। আমার ভুল হয়ে গেছে। আমাকে বাঁচান। আলো,
তুমি শুনলে তো হেস্টিংস? আপনিও শুনেছেন তো এভারেট? ভালো কথা, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন মিস্টার এভারেট, নাট্য জগতের এক অন্যতম ব্যক্তিত্ব। আজ বিকেলে ওকে ফোন করে ডেকে এনেছিলাম। ভদ্রলোকের মেকআপটা চমৎকার হয়েছে না? দেখতে একেবারে মৃত ভদ্রলোকের মতোই লাগছে। তার সঙ্গে একটু আলো জ্বলা রং আর পকেট টর্চ, এই দিয়েই কার্যোদ্ধার হয়েছে। আর হেস্টিংস, মহিলার ডান হাতটা ধরতে যেও না, লাল রং একবার লেগে গেলে তোলা মুশকিল। আলো নেভার সময় আমি ওর হাতটা ধরেছিলাম তখনই, কিন্তু আর দেরি করা যাবে না, এরপর ট্রেন মিস হয়ে যাবে। ইন্সপেক্টর সাহেব বাইরেই লোক লস্কর নিয়ে অপেক্ষা করছেন। এই ঝড় জলের রাতে বেচারাকে জানলায় টোকা দিয়ে সময় কাটাতে হচ্ছিল। কিন্তু এগুলো সব মানে কিভাবে? আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। সব একেবারে পারফেক্ট ছিল, শুধু একটা ছোট্ট অসঙ্গতি আমার নজরে পড়েছিল। কোনটা? ডাক্তার ভদ্রলোকের মনে হয়েছিল মাল্ট্রাভার্স একজন খ্রিশ্চান বিজ্ঞানী। তো এমন ধারণা তার হলো কেন? নির্ঘাত মিসেস মাল্ট্রাভার্স। অথচ আমাদের সঙ্গে কথা বলার সময় মহিলা এমন ভাব করলেন যেন মাল্ট্রাভার্স নিজের স্বাস্থ্য নিয়ে সারাক্ষণ চিন্তা করতেন। মিসেস মাল্ট্রাভার্সের বক্তব্য অনুযায়ী মিস্টার মাল্ট্রাভার্সের এরকম রক্তক্ষরণের ঘটনা আগেও নাকি ঘটেছিল। অথচ ডাক্তার বার্নার্ড শ বলেছিলেন মিস্টার মাল্ট্রাভার্সের চিকিৎসা উনি কোনো দিন করেননি। তারপর ব্ল্যাককে দেখে উনি এমন আঁতকে উঠেছিলেন কেন? তাছাড়া সামাজিকতার খাতিরে একটা শোক সন্তপ্ত ভাব অনেক বিধবাকেই বজায় রাখতে হয়। তাহলে চোখের পাতায় এমন চড়া করে রুজ লাগাতে হবে? তুমি ওগুলো দেখোনি হেস্টিংস? আমি কি সাধে বলি যে তুমি কিছুই দেখো না? আবার আমি এত কিছু। মাত্র দুটো সম্ভাবনা ছিল আমাদের সামনে। হয় ব্ল্যাকের বলা গল্প শুনে মাল্ট্রাভার্সের মাথায় আত্মহত্যা করার একটা নতুন ধরনের পরিকল্পনা এসেছিল, যা আপাত দৃষ্টিতে স্বাভাবিক মৃত্যু বলেই মনে হবে, নয়তো অন্যজন শ্রোতা ওই গল্প শুনে খুন করার একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছিলেন। আমার কাছে দ্বিতীয় সম্ভাবনাটাই জোরালো হয়ে উঠছিল। মাল্ট্রাভার্সের কাক তাড়ানোর বন্দুকটি যথেষ্ট লম্বা, সেক্ষেত্রে বন্দুকের নল মুখে ভরে আত্মহত্যা করতে হলে মাল্ট্রাভার্সকে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে ট্রিগার টিপতে হতো। সেটা করতে হলে তাকে অন্তত এক পায়ের জুতো খুলতে হতো। সেরকম কিছু হলে আমরা সেটা জানতে পারতামই। অমন একটা জিনিস কারো নজর এড়িয়ে যেত না, ওই নিয়ে কথাও হতো। ব্যাপারটা যে খুন এ বিষয় নিঃসন্দেহ হলেও আমার হাতে প্রমাণের লেশ মাত্রও ছিল না। তাই বাধ্য হয়ে আজ রাতের নাটকটা মঞ্চস্থ করতে হলো। আমার অজ্ঞতা স্বীকার করতে বাধ্য হচ্ছি, কিন্তু এই অপরাধের সবটা আমার কাছে এখনো পরিষ্কার নয়। গোড়া থেকেই শুরু করি। একজন বাস্তব বুদ্ধিসম্পন্ন রীতিমতো ধূর্ত মহিলা নিজের স্বামীর আর্থিক বিপর্যয়ের কথা জানতে পারলেন। বয়স্ক পুরুষটিকে তিনি সম্পত্তির লোভে বিয়ে করলেও ততদিনে তাকে নিয়ে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। এই অবস্থায় তিনি স্বামীকে একটা মোটা টাকার জীবন বীমা করতে প্ররোচিত করলেন। তারপর থেকে তিনি সুযোগ খুঁজতে লাগলেন যাতে কার্যসিদ্ধি হয়। সেই সুযোগ এলো একেবারে অপ্রত্যাশিতভাবে, যখন বিদেশ থেকে আসা তরুণ সৈন্যটি খাওয়ার টেবিলে সেই অদ্ভুত গল্পটা শোনাল। পরদিন বিকেলে যখন ক্যাপ্টেন ব্ল্যাকের সমুদ্রে থাকার কথা, মহিলা তার স্বামীকে নিয়ে বাইরে বেড়াতে বেরোলেন। হাঁটতে হাঁটতেই স্বামীকে তিনি বললেন, গল্পটা ভারী অদ্ভুত ছিল, তাই না? আচ্ছা, ওইভাবে কি সত্যি সত্যি আত্মহত্যা করা যায়? সুন্দরী তরুণী ভারজায় মজে থাকা ভদ্রলোক হাতে কলমে ব্যাপারটা দেখাতে গেলেন। তিনি বন্দুকের নলটা মুখে ভরলেন। তার স্ত্রী নিচু হয়ে বসে ট্রিগারে আঙুল রেখে লাস্যময়ী ভঙ্গিতে বললেন, এইবার যদি ট্রিগারটা টিপে দিই। আর তখনই হেস্টিংস মহিলা ট্রিগারটা